নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে, বিশেষ করে মিসলিনিয়াসের মেন্সের জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট। তার সাথে আমাদের সকলের জানা উচিত। আমরা দেখেছি যে ভারত বাংলাদেশ এই দুই দেশের সম্পর্ক কিন্তু অনেক খারাপ হয়েছে, আর সেই নিয়ে কিন্তু দুই দেশের মধ্যে এখন একটা টেনশন চলছে। এখন এই যে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে, তার ফলে ভারতের কতটা খারাপ হতে পারে, বাংলাদেশের কতটা খারাপ হতে পারে, এবং সেটা কতটা ভালো কতটা মন্দ, তার সাথে এই সম্পর্ক খারাপের জন্য দুই দেশের মধ্যে কার দোষ বেশি, সেটাও কিন্তু আমরা দেখে নেব। তো আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া টেনশন, গুড অর ব্যাড। অর্থাৎ ভারত বাংলাদেশের এই যে টেনশন, সেটা ভালো না খারাপ। তো আজকের ভিডিওতে আমরা থাকছে এই ভারত বাংলাদেশের দুই দেশের সম্পর্ক খারাপ নিয়ে কি খবর আছে, এখন এই যে সম্পর্ক খারাপ হয়েছে তার ফলে ভারতের কি কি খারাপ হতে পারে, আর এই সম্পর্ক খারাপের জন্য ভারত সরকারের কি দোষ আছে, অন্যদিকে বাংলাদেশের কি খারাপ হতে পারে, বাংলাদেশের কি দোষ আছে, আর বর্তমানে এই টেনশনের অবস্থাতে ভারত সরকারের কি করা উচিত। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও শুরু করার আগে আরও একবার ভারত বাংলাদেশ দুই বন্ধু, দুই দেশের সম্পর্কে আবার উন্নতি হোক এবং বাংলাদেশে দ্রুত শান্তি ফিরে আসুক, এই শুভকামনা জানাই। এখন ভিডিও। ভারত বাংলাদেশের সম্পর্ক ব্যাপক খারাপ হয়েছে। বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ চলছে, স্লোগান চলছে, ভারতবর্ষের জাতীয় পতাকাকে অসম্মান করা হয়েছে, সেখানকার মাইনরিটি হিন্দুদের উপরে অত্যাচার করা হয়েছে। এমনকি বাংলাদেশে ভারতের যে পণ্য চলে সে পণ্য বয়কটের ক্যাম্পেইন চলছে। এমনকি রিসেন্টলি বাংলাদেশের যে স্বাধীনতা দিবস গেছে, সেখানে ভারতের প্রধানমন্ত্রী বিজয় দিবসে যে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় মানুষকে, সেটা নিয়েও কিন্তু খুশি নয় বাংলাদেশ, সেই নিয়েও কিন্তু প্রতিবাদ হয়েছে। যে বাংলাদেশকে একটা সময় ভারত সাহায্য করেছিল 1971 সালে স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে পাকিস্তান থেকে, সেই বাংলাদেশ কিন্তু এখন ইতিহাস ভুলে গেছে, এখন মানুষের উপরে ভারতের সাথে বেইমানি করছে, আর সেই নিয়ে কিন্তু দুই দেশের সম্পর্ক অনেক খারাপ হয়ে গেছে। আর এই দুই দেশের যে সম্পর্ক খারাপ হয়ে গেছে, তাতে ভারতের কী দোষ আছে, বাংলাদেশের কী দোষ আছে, আর দুই দেশের কার ভালো কার মন্দ তা দেখে নেব। প্রথমে একবার ভারতের ক্ষেত্র থেকে দেখব ভারতের কি কি রেসপন্সিবিলিটি ছিল এই সম্পর্ক খারাপের ক্ষেত্রে। এখন আমরা দেখেছি যে বাংলাদেশে যে হাসিনা সরকার চলছিল, সরকার স্বৈরতান্ত্রিক সরকার চালাতো, মানুষ কিন্তু তার সরকারের কাজে খুশি ছিল না, এবং সরকার বিরোধী কিন্তু রাগ বাড়তে থাকে সেখানকার মানুষের। এবং সেখানে যে নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু কোনো বিরোধী পার্টি অংশগ্রহণ করেনি, একচেটিয়া যে অবাধ ভোট হয়নি, অর্থাৎ নির্বাচনের নামে প্রহসন হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে সরকার বিরোধী আন্দোলন গর্জে উঠে যে কোটা মুভমেন্ট শুরু হয়, আর পরবর্তী ক্ষেত্রে হাসিনা সরকারের পতন ঘটে। কিন্তু ভারত বাংলাদেশের এত ভালো সম্পর্ক, এই যে বাংলাদেশের মানুষের মনে হাসিনা বিরোধী এত যে রাগ জমছে, এই যে কোটা বিরোধী আন্দোলন চলছে, হাসিনা সরকার পতন হতে চলেছে, সেটা কিন্তু ভারতের কাছে কোনো খবর ছিল না। অর্থাৎ ভারতের যে ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্স কিন্তু পুরোপুরি ফেলিওর হয়েছে। এটা কিন্তু ভারতের একটা বিরাট বড় দোষ। ভারত যদি জানতে পারতো যে এরকম ঘটনা ঘটতে চলেছে, তাহলে কিন্তু হাসিনাকে বেশি আর সাপোর্ট করতে যেত না, যা করতো গোপনে করতো, প্রকাশ্যে করতো না। অন্যদিকে এই যে কোটা মুভমেন্ট শুরু হয়েছে, পরবর্তী ক্ষেত্রে যে নতুন সরকার এসছে, সেই সরকারকে কিন্তু ভারত সাপোর্ট করতো, এবং দ্রুত সেই সরকারের সাথে ভারতবর্ষের যারা বিদেশ সচিব আছে তারা মিটিং করতো, দরকার পড়লে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই নতুন সরকারের উপদেষ্টা ইউনিসের সাথে তার দেখা করা উচিত ছিল। অর্থাৎ আগে যেমন ভারত বাংলাদেশের সম্পর্ক ছিল, এই সম্পর্ক নতুন সরকারের সাথে বজায় রাখার কিন্তু ভারত কোনো চেষ্টা করেনি, এটা কিন্তু করা উচিত ছিল। যদিও পরবর্তী ক্ষেত্রে ভারত সরকার বুঝতে পেরেছে এবং ভারতবর্ষের বিদেশ সচিব সেখানে গিয়ে মিটিং করে এসছে। পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের ভারত বিরোধী যে রাগ, তার একটা অন্যতম বিষয় হচ্ছে তিস্তার জল। ভারত বাংলাদেশের মধ্যে তিস্তার জলের যে জলবন্টন চুক্তি, তা কিন্তু স্বাক্ষরিত হয়নি। এটা কিন্তু বাংলাদেশের মানুষের
দীর্ঘদিনের চাহিদা ছিল। ভারত সরকারও কিন্তু এই বিষয়ে পদক্ষেপ নিয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যেহেতু বাধা ছিল তাই তারা কিন্তু করতে পারেনি। তো ভারত বাংলাদেশের এই তিস্তা জলবন্টন চুক্তি আগেই করা উচিত ছিল। অন্যদিকে যদি জলবন্টন চুক্তি নাও করা যেত, তাহলে চীন তিস্তার উপরে যে মহাপরিকল্পনা করবে বলেছিল সেটা ভারতের কিন্তু করা উচিত ছিল। অন্যদিকে যখন বাংলাদেশে এই যে সরকার বিরোধী আন্দোলন চলেছে, তখন এই যে মূর্তি ভাঙা হয়েছে, মুজিবুর রহমানের, রবীন্দ্রনাথ ঠাকুরের, বেগম রোকেয়াকে অসম্মান করেছে, তার জন্য কিন্তু আমরা বাংলাদেশের মানুষের বিরোধিতা করেছি। এটা কিন্তু আমাদেরকে বেশি করা উচিত হয়নি, কারণ তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমরা মানবিকতার দিক থেকে করেছি, কারণ ভারতের মানুষের একটা মানবিক ব্যাপার আছে। কিন্তু এটা কিন্তু বাংলাদেশের মানুষ যারা আন্দোলন করছিল তারা কিন্তু খারাপভাবে নিয়েছে। এখন ভারতের কি কি সমস্যা হতে পারে দুই দেশের এই সম্পর্ক খারাপের জন্য? মনে রাখতে হবে, ভারত বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু। বাংলাদেশ ভারতের একবার কোলে অবস্থিত। এই দেশের সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়, তাহলে কিন্তু ভারতের বিদেশ নীতিতে ভারতের নিরাপত্তা একটা বিরাট বড় সমস্যা দেখা যেতে পারে। এমনিতে ভারতীয় উপমহাদেশে যে একাধিক প্রতিবেশী রাষ্ট্র আছে, তার সাথে কিন্তু ভারতের সম্পর্ক খুব একটা ভালো নেই। যেমন পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ, অন্যদিকে চীনের সঙ্গে সম্পর্ক কখনো ভালো কখনো খারাপ, অন্যদিকে নেপাল আবার যে সগৌলি চুক্তি নিয়ে যে ঝামেলা চলছে, অন্যদিকে শ্রীলঙ্কাতে কিছুদিন আগে এমার্জেন্সি চালু হয়েছে, এখনও শ্রীলঙ্কা পূর্ণ অবস্থায় আসেনি, যদিও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ভারতে এসেছিলেন। অন্যদিকে মায়ানমারে সেখানে বিদ্রোহ চলছে, সেখানেও এমার্জেন্সি চলছে। আবার আফগানিস্তানে তালিবানি শাসন চলছে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ কিন্তু একটা বিরাট বড় ক্ষতি। বাংলাদেশের একটা ভারতের বিদেশ নীতিতে একটা বিরাট বড় সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে বাংলাদেশের মানুষের যে ভারত বিরোধী যে মনোভাব তৈরি হয়েছে, তার ফলেই কিন্তু তারা সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার করছে। আর সংখ্যালঘু হিন্দুরা তারা কিন্তু ভারতবর্ষের অনেক মানুষের আত্মীয়, কিন্তু এই সংখ্যালঘু হিন্দুরা, সেটা কিন্তু ভারতের জন্য একটা বিরাট বড় সমস্যা। অন্যদিকে এই যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে, এই অত্যাচার থেকে বাঁচতে অনেক মানুষ কিন্তু ভারতে আসার চেষ্টা করবে বর্ডার টপকে, যেটা কিন্তু একটা বিরাট বড় চাপ হয়ে দাঁড়াবে ভারতের জন্য, উদ্বাস্তু চাপ। সে 1971 সালে আমরা নিয়েছি, আবার যদি আমরা নিই তাহলে কিন্তু ভারতের জন্য একটা বিরাট বড় সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে ভারত বাংলাদেশকে প্রথম থেকে সাহায্য করেছে উন্নতির জন্য। দুই দেশের মধ্যে বহু প্রজেক্ট চলছে, সেই সমস্ত প্রজেক্ট যদি বন্ধ হয়ে যায়, ভারতের জন্য কিন্তু একটা বিরাট বড় ক্ষতি, ভারতের টাকার প্রচুর লস। এখন ভারত বাংলাদেশের মধ্যে যে এক্সপোর্ট ইম্পোর্ট রপ্তানি আমদানি চলে, এখন এই দুই দেশের সম্পর্ক খারাপের জন্য যদি রপ্তানি আমদানি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ভারতবর্ষের যে বৈদেশিক যে ব্যবসা বা বাণিজ্য, সেখানেও কিন্তু একটা খারাপ প্রভাব পড়বে। অন্যদিকে সব থেকে সমস্যা হচ্ছে ভারতবর্ষের সিকিউরিটি নিয়ে হবে, কারণ শোনা যাচ্ছে বাংলাদেশ নাকি ভারতকে বাদ দিয়ে পাকিস্তান আর চীনের সাথে একটা গোপন চুক্তি করেছে। তার ফলে কিন্তু আমরা জানি যে চীন আর পাকিস্তান ভারতবর্ষের যে নিরাপত্তার দুই চরম শত্রু, তাহলে কিন্তু ভারতের জন্য বিরাট বড় সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে যে চিকেন নেক প্রবলেম, আমরা জানি যে উত্তর পূর্ব ভারতকে মূল ভারতের সঙ্গে যুক্ত রেখেছে চিকেন নেক, যেটা হলো শিলিগুড়ি করিডর, মাত্র 20-22 কিলোমিটার দীর্ঘ, যেটার একদিকে নেপাল, অন্যদিকে চীন, আর খুব কাছেই হচ্ছে বাংলাদেশ। চীনের কিন্তু সবসময় নজর আছে ওই চিকেন নেকের ওপরে। চিকেন নেককে যদি চীন দখল করে নিতে পারে, তাহলে যে উত্তর পূর্ব ভারতের যে 7 সিস্টার রাজ্য আছে, তা কিন্তু ভারত থেকে আলাদা হয়ে যাবে, চীন দখল করে নিতে পারে। আর সেটা কিন্তু বাংলাদেশ জানে, আর তাই কিন্তু বাংলাদেশ ভারতের বিরুদ্ধে হুমকি দিচ্ছে। এটাও শোনা গেছে যে বাংলাদেশ নাকি ওই চিকেন নেকের কাছেই লালমনিরহাটে একটি এয়ারবেস তৈরি করেছে। এখন এই এয়ারবেস যদি চীন ব্যবহার করে, তাহলে কিন্তু ভারতবর্ষের জন্য বিরাট বড় সমস্যা হতে চলেছে আগামী দিনে। অন্যদিকে আমরা জানি যে বাংলাদেশ গোপনে পাকিস্তানের সাথে চুক্তি করছে, আর জঙ্গিবাদের দেশ হচ্ছে পাকিস্তান। এখন এর ফলে যদি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলি বাংলাদেশকে ব্যবহার করে, তার ফলে কিন্তু ভারতবর্ষের একাধিক রাজ্যে কিন্তু এই জঙ্গিবাদের ঘটনা ঘটতে পারে। বাংলাদেশে অনেক মৌলবাদী সংগঠন আছে, তাদের সঙ্গে জঙ্গিদের সম্পর্ক আছে, তার ফলে কিন্তু যে সংলগ্ন যে সমস্ত রাজ্যগুলি আছে, সে পশ্চিমবঙ্গ, আমাদের কলকাতা, সেখানেও কিন্তু জঙ্গিবাদ কিন্তু বাড়তে পারে। অন্যদিকে বাংলাদেশের যে একাধিক মৌলবাদী সংগঠন আছে, তারা কিন্তু চেষ্টা করবে তাদের সীমান্তবর্তী যে সমস্ত ভারতীয় রাজ্যগুলি আছে, সে নর্থ ইস্ট কি আমাদের পশ্চিমবঙ্গ, সেখানে উগ্রপন্থীদের সাথে তাদের সম্পর্ক তৈরি করে ভারতবর্ষে একটা ঝামেলা তৈরি করা, বিশৃঙ্খলা তৈরি করা, সেটাও কিন্তু সমস্যা। অন্যদিকে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হলে যে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে যে সমস্ত ভারতীয় মানুষ বসবাস করে, তাদের কিন্তু দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হয়, তার ফলে তাদের জীবনের উপরেও কিন্তু প্রভাব
পড়তে পারে। এখন এই দু দেশের সম্পর্ক খারাপের ফলে বাংলাদেশের কি খারাপ হতে পারে আগে দেখে নেব। এই সম্পর্ক খারাপের ক্ষেত্রে বাংলাদেশের কি দোষ আছে। বাংলাদেশিরা ভেবেছে যে ভারতের সাথে হাসিনার সম্পর্ক ভালো, মোদির সঙ্গে হাসিনার সম্পর্ক ভালো, আর হাসিনা বিরোধী তাদের রাগ বাড়ছে। তারা ভাবছে কি যে ভারত এই যে বাংলাদেশের সঙ্গে জাজি করছে শুধুমাত্র হাসিনার জন্য। এটা কিন্তু তারা ভুল ভেবেছে। ভারত যে বাংলাদেশকে প্রথম থেকে সাহায্য করেছে সেটা কিন্তু কোনো ব্যক্তির জন্য নয়, মেনলি বাংলাদেশের মানুষের জন্য। তাই একজন ব্যক্তি আজকে থাকলো কি থাকলো না সেটা কিন্তু বিষয় নেই। বাংলাদেশের মানুষ কিন্তু এটা বুঝতে ভালো করেছে, কোনো ব্যক্তিকে নয়, কোনো হাসিনাকে নয়। ভারতের মানুষ, ভারত সরকার ভালোবাসে বাংলাদেশের মানুষকে, এটা কিন্তু বুঝতে হবে। ভুল বুঝেছে যে শুধুমাত্র হাসিনার জন্যই এরকম করছে। অন্যদিকে প্রথম যখন বাংলাদেশে যে কোটা মুভমেন্ট শুরু হয় বা সরকার বিরোধী আন্দোলন শুরু হয়, তখন কিন্তু অনেক ভারতীয় সংগঠন বাংলাদেশকে সাপোর্ট করেছিল, অর্থাৎ এই আন্দোলনকে কিন্তু ভারতীয়রা সাপোর্ট করেছে। কিন্তু এই আন্দোলনের ফলে যে মনীষীদের মূর্তি ভাঙা হয়েছে সেটাকে কিন্তু আমরা প্রতিবাদ করেছি, আন্দোলনকে প্রতিবাদ করিনি। আন্দোলনকে আমরা সাপোর্ট করেছিলাম, এখনও করছি। এটা কিন্তু বাংলাদেশের মানুষরা কিন্তু বুঝতে ভুল করেছে। তারা ভেবেছে কি ভারতীয়রা এই আন্দোলনকে খারাপভাবে দেখছে। আন্দোলনকে কেউ খারাপভাবে দেখেনি, মূর্তি ভাঙাটাকে খারাপভাবে দেখেছে। অন্যদিকে বাংলাদেশিরা ভেবেছে কি যে ভারত যে কোনো সময় বাংলাদেশের সার্বভৌম বা স্বাধীনতা কেড়ে নিতে পারে। এটা পুরো একটা মিসকনসেপশন, পুরো ভুল ইনফরমেশন। কারণ ভারতের একটা নির্দিষ্ট নীতি আছে। ভারত নিজের থেকে কোনো দেশকে আক্রমণ করে না, কোনো দেশকে নিয়ে নেয় না, বরঞ্চ অন্য দেশকে সাহায্য করে স্বাধীনতা পেতে। ভারত কোনোদিনই বাংলাদেশকে আক্রমণ করবে না বা ভারতের সঙ্গে সংযুক্ত করবে না। এটা কিন্তু ভুল ছড়ানো হয়েছে। কিছু কিছু মৌলবাদী সংগঠন নিজেদের স্বার্থে এই ভুল ইনফরমেশন ছড়িয়েছে। এখন এই যে দু দেশের সম্পর্ক খারাপ, তাহলে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে। মেনলি বাংলাদেশের আর্মি কিন্তু খুবই দুর্বল, ভারতের আর্মি কিন্তু অনেক বেশি শক্তিশালী। এখন যদি বহিঃশত্রু আক্রমণ করে বাংলাদেশকে, যেমন আরাকান আর্মি এখন বাংলাদেশ সীমান্তে এসে দাঁড়িয়ে আছে, তখন যদি যুদ্ধ বাঁধে তখন কিন্তু বাংলাদেশ ভারতের সাহায্য চাইবে। এখন সেই সাহায্য পাওয়ার ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে ভারত বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, প্রচুর জিনিসপত্র বাংলাদেশে যায়। এখন দুই দেশের সম্পর্ক খারাপ হলে যদি এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সে দেশে জিনিসপত্রের দাম বাড়বে। অনেক বাংলাদেশি মানুষ বলছে যে আমরা ভারত থেকে নেব না, আমরা পাকিস্তান থেকে নেব, অন্য দেশ থেকে নেব। কিন্তু এটা বুঝতে হবে যে যত বাইরে থেকে আমরা নিয়ে আসবো তত কিন্তু আমাদের ক্যারিং কস্ট বাড়বে, অর্থাৎ জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তাহলে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা গরিব মানুষ, তারা কিন্তু সমস্যায় পড়বে। অন্যদিকে ভারত বাংলাদেশে একাধিক সুবিধা দেয়, যেমন টেলিকমস, ইলেকট্রিসিটি, ট্রান্সপোর্ট, সেগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশি মানুষের সমস্যা হবে। অন্যদিকে আর কি আছে, প্রচুর বাংলাদেশি মানুষ কিন্তু ভারতে আসে চিকিৎসা করানোর জন্য, পড়াশোনার জন্য, কাজের জন্য। এখন দুই দেশের যদি সম্পর্ক খারাপ হয় তারা কিন্তু ভারতে আসতে পারবে না। এমনকি ওই দেশে যে হিন্দু মানুষের উপরে অত্যাচার হচ্ছে তার আগে কিন্তু ভারতবর্ষের একাধিক জায়গায় বাংলাদেশি মানুষকে বয়কট করা হচ্ছে, হাসপাতালে কিংবা হোটেলে। এবং এর ফলে কিন্তু তারা আগামী দিনে সমস্যায় পড়তে পারে। এই যে বাংলাদেশিদের উপর একটা রাগ জন্মেছে ভারতীয় মানুষের, তার ফলে কিন্তু আগামী দিনে তারা কিন্তু সেই রাগের শিকার হতে পারে ভারতে এসে, তাহলে তাদের কিন্তু সমস্যা হতে পারে। অন্যদিকে আর কি আছে, অনেক বাংলাদেশি শিল্পী আছে, খেলোয়াড় আছে যারা কিন্তু ভারতে আসতে চায় নিজেদের ভালো ক্যারিয়ারের জন্য। তারা জানে, তাদের একটা স্বপ্ন থাকে যে আমরা ভারতে গিয়ে অভিনয় করব বা তাতে আমাদের ক্যারিয়ার গড়ে তুলব। তাদের ক্ষেত্রেও কিন্তু আগামী দিনে সম্পর্ক খারাপ হতে পারে। তারা কিন্তু এদেশে এলেও সাধারণ মানুষের কিন্তু রাগের শিকার হতে পারে। অন্যদিকে ভারত বাংলাদেশে যদি যুদ্ধ হয়, আমরা জানি যে ভারতের আর্মি বাংলাদেশের আর্মির থেকে অনেক শক্তিশালী, সেটা কিন্তু তাদের পক্ষে খুব ক্ষতি হবে। এখন বাংলাদেশ চাইছে যে তিস্তা জলবন্টন চুক্তি, আবার কিছুদিনের মধ্যেই যে গঙ্গার জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ হবে। এখন যদি দুই দেশের সম্পর্কই খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এই চুক্তি একবারে 20 বাউ জলে পড়ে যাবে। তিস্তার জল বাংলাদেশ কবে পাবে কিন্তু একবারে অসম্ভব হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশের অনেক অফিস কিন্তু ভারতে অবস্থিত, সে ভিসা বা আদার্স, সেগুলো কিন্তু তাদের পেতে কিন্তু সমস্যা হতে পারে। এখন বাংলাদেশ ভাবছে কি যে ভারতের সাথে যদি বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে চীন তাদেরকে সাহায্য করবে, পাকিস্তান তাদেরকে সাহায্য করবে। মনে রাখতে হবে পাকিস্তান কিন্তু তাদের চিরশত্রু, তাই তাদেরকে সাহায্য করার নামে কিন্তু তাদেরকে পেছন থেকে ছুরি মারতে পারে। আর চীন তাদেরকে সাহায্য করবে, আমরা দেখেছি আফ্রিকান কান্ট্রিগুলিকে চীন সাহায্য করেছে, সে দেশের কিন্তু যে অর্থনৈতিক স্বাধীনতা তা কিন্তু চীন নিয়ে নিয়েছে। এখন বাংলাদেশকেও সাহায্য করবে, এই সাহায্য করার নামে কিন্তু পেছন থেকে ছুরি মারবে চীন, যেটা কিন্তু আগামী দিনে বাংলাদেশের সর্বনাশ হতে পারে।
অন্যদিকে দুই দেশের যদি সম্পর্ক খারাপ হয় তাহলে বাংলাদেশে যে সমস্ত মানুষ ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে আছে তারাও কিন্তু সমস্যায় পড়বে, কারণ তাদের কিন্তু এদিক ওদিকের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকে। বাংলাদেশের যে সমস্ত মানুষের আত্মীয় বাড়ি বা ভালো সম্পর্কের মানুষ ভারতে থাকে তাদের কিন্তু সমস্যা হতে পারে, তারা কিন্তু আসতে যেতে পারবে না, রেল প্রজেক্ট বন্ধ, ভিসা বন্ধ থাকবে, সমস্যায় পড়বে। আবার ভারতে যে সমস্ত বড় বড় অনুষ্ঠানগুলি হয় যেমন বইমেলা কিংবা ফিল্ম ফেস্টিভ্যাল, এমনকি যে মেদিনীপুরে ওরস উৎসব, এখানে কিন্তু প্রচুর বাংলাদেশি মানুষ কিন্তু ভারতবর্ষে আসে, তারাও কিন্তু আসতে পারবে না এই দুই দেশের সম্পর্ক খারাপের কারণে। এখন এই যে দুই দেশের সম্পর্ক খারাপ হয়েছে, এখন ভারত সরকারের কী করা উচিত যাতে দুই দেশের সম্পর্ক আবার আগের মতো ভালো হয়? প্রথম, ভারত সরকারের উচিত বা ভারতের মানুষের উচিত যে বাংলাদেশের বিরুদ্ধে আমরা কোনো ঘৃণা ছড়াবো না, নতুন যে সরকার এসছে তার বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না, বরঞ্চ ভারতবর্ষের বিদেশ সচিব আবার বাংলাদেশে যাবে, সে দেশের সরকারের সাথে আলোচনা করবে, দরকার পড়লে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে দেশের নতুন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তার সাথে আলোচনা করবে এবং বোঝাতে পারবে যে আমরা হাসিনার সঙ্গে নয়, আমরা সরকারের সঙ্গে এখনও থাকছি এবং আগামী দিনে সরকারকে সব রকম সাহায্য করে যাব যেমন আমরা আগে করে এসেছি, কোনো ব্যক্তি বিষয় নয়, আমরা বাংলাদেশের মানুষের স্বার্থে কাজ করতে চাই। অন্যদিকে আর কি, যে অনেকেই বলছে যে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দেওয়া উচিত দুই দেশের মধ্যে, এটা কিন্তু খুবই খারাপ। দুই দেশের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট চালু রাখা উচিত এবং যা বাংলাদেশের দরকার তা দেওয়া উচিত, তাহলে কিন্তু সম্পর্ক আস্তে আস্তে ভালো হবে। নেক্সট কি, ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে একটা নিরাপত্তা সমস্যা দেখা দিয়েছে, তাই সমস্ত বর্ডার এরিয়াতে নিরাপত্তা আরও বাড়ানো উচিত এবং যে সমস্ত জায়গায় ওপেন বর্ডার আছে সেখানে দ্রুত ফেন্সিং করা উচিত এবং উন্নত প্রযুক্তির কিন্তু সিকিউরিটির ব্যবস্থা করা উচিত। এখন চিকেন নেক নিয়ে কিন্তু বাংলাদেশ বারবার হুমকি দিচ্ছে, ভারতের কিন্তু একটা বিরাট বড় সমস্যা, তাই চিকেন নেকের কিন্তু শক্তি অনেক বাড়াতে হবে এবং তার নিরাপত্তা অনেক বাড়াতে হবে যাতে বাংলাদেশ চাইলেও চিকেন নেককে কোনো মতে কিছু করতে না পারে বা চীনকে সাহায্য দিতে না পারে। চিকেন নেক আর যে নর্থ ইস্ট আর সেভেন সিস্টারে কিন্তু নিরাপত্তা অনেক বেশি বাড়াতে হবে। অন্যদিকে এতদিন ভারত সরকারের পূর্ব সীমান্ত নিয়ে কোনো চিন্তা ছিল না, এখন পূর্ব সীমান্তে কিন্তু চিন্তার মেঘ দেখা দিয়েছে, তাই পূর্ব সীমান্তে কিন্তু শক্তি আরও বাড়াতে হবে, সে নেভি, সে আর্মি বা বায়ুসেনা, অনেক সেন্টার কিন্তু বাড়াতে হবে, আরও বেশি বেশি কিন্তু আর্মি নিযুক্ত করতে হবে পূর্ব সীমান্তে। ভারত সরকারের শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ করা উচিত, শুধু অপেক্ষা করা উচিত রাইট সময়ের জন্য, যখন বাংলাদেশ বিপদে পড়বে, এই আরাকান আর্মি আক্রমণ করেছে তখন কিন্তু বাংলাদেশের বিপদে বাংলাদেশ কিন্তু ভারত থেকে সাহায্য চাইবে, আর তখনই কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পারবে তাদের কাছে ভারতের গুরুত্ব কতটা, তাহলেই কিন্তু দুই দেশের সম্পর্ক ভালো হবে। অন্যদিকে ভারত সরকারের আরও অপেক্ষা করা উচিত যতদিন না যে ডোনাল্ড ট্রাম্প ইউএসের রাজত্বে বসবে, জানুয়ারি শেষে তিনি রাজত্বে বসবেন, এখন তিনি বাংলাদেশের প্রতি কোন নীতি নেন সেটাও কিন্তু একটা সবথেকে বড় লক্ষণীয়, কারণ তিনি ইউনিস বিরোধী, এমনকি তিনি বলেছিলেন যে বিশ্বজুড়ে সংখ্যালঘু হিন্দুদেরকে তিনি বাঁচাবেন। এখন তিনি কতটা প্রেসারাইজ করতে পারেন বাংলাদেশের উপরে সেটাও কিন্তু ভারতের জন্য একটা দেখার বিষয়, তারপরে কিন্তু ভারত নড়ে চড়ে বসতে পারে। ভারত সরকারের আরও অপেক্ষা করা উচিত বাংলাদেশের নির্বাচনের জন্য, যখন নতুন নির্বাচন হবে, নতুন স্থায়ী সরকার ক্ষমতা আসবে, সেই সরকারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা, তাহলে কিন্তু দুই সরকারের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে। ভারতবর্ষে যে সমস্ত রাজনৈতিক নেতারা আছে তাদেরকেও কিন্তু ভালো দায়িত্ব নিতে হবে, তারা যেন বাংলাদেশি মানুষের উপরে ঘৃণা না ছড়ায়, অর্থাৎ ঘৃণা ছড়ালে কিন্তু আমাদের দুই দেশের সম্পর্ক কখনোই ভালো হবে না। এমনকি আমাদের যে মিডিয়া হাউসগুলো আছে তাদেরকেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে, তারাও কিন্তু বুঝতে হবে এটা হচ্ছে সেনসিটিভ বিষয়। কিছু মিডিয়া সেন্টার আছে তারা কিন্তু বেশি বাড়াবাড়ি করছে দুই দেশের সম্পর্ক নিয়ে, তার ফলে কিন্তু সম্পর্কটা আরও খারাপ হয়ে যাচ্ছে, তাদেরকে বুঝতে হবে বিষয়টি কতটা সেনসিটিভ এবং এই ঘৃণা ছড়ানো কিন্তু বন্ধ করতে হবে। এমনকি আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি আমরা কিন্তু বাংলাদেশিদেরকে নিয়ে ট্রোল করছি, মিম করছি, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে, এর ফলে কিন্তু দুই দেশের সম্পর্ক আরও খারাপ হতে পারে। অন্যদিকে ভারত সরকারের উচিত ইউএনওতে যাওয়া বা অন্যান্য দেশের সাথে আলোচনা করা, যাতে বাংলাদেশের মানুষের উপরে যাতে একটা জনমত তৈরি করা, তার ফলে বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করবে যাতে সংখ্যালঘু হিন্দুদেরকে রক্ষা করা যায়। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম। এই ভিডিও নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।